১৩ শতকের গোড়ার দিক, মধ্য এশিয়ার বিস্তীর্ণ ও রুক্ষ তৃণভূমি, যাকে আমরা জানি স্টেপস নামে, সেখানে আকাশ আর মাটির যেখানে মিলন ঘটেছে, সেখান থেকে ধেয়ে আসছে এক মহাপ্রলয়। ঘোড়ার ঘুরের নিচে কম্পিত হচ্ছে ধরণী, ধুলোর ঝড়ে ঢাকা পড়ে যাচ্ছে দিগন্ত। সেই ধুলোর মেঘ চিরে বেরিয়ে আসছে এক অপরাজেয় বাহিনী, যাদের নেতৃত্বে রয়েছেন এমন এক মানুষ যার নাম শুনলে তৎকালীন বিশ্বের অর্ধেক সম্রাটের হৃদকম্প শুরু হতো। তিনি চেঙ্গিস খান। কেউ তাকে বলেন সৃষ্টিকর্তার চাবুক, কেউ বলেন রক্তপিপাসু ঘাতক, আবার কেউ বলেন আধুনিক বিশ্বের রূপকার। কিন্তু এই প্রতাপশালী সম্রাটের শুরুটা কেমন ছিল? তার পেছনে কি ছিল কোনো রাজকীয় উত্তরাধিকার? না, তার শুরু হয়েছিল চরম দারিদ্র্য, ক্ষুধা আর অপমানে। আজ আমরা জানব এক নিঃস্ব বালকের বিশ্বজয়ী সম্রাট হয়ে ওঠার সেই অবিশ্বাস্য এবং রক্তক্ষয়ী মহাকাব্য। ১১৬২ সাল মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালায় ওনন নদীর তীরে জন্ম নিল এক বালক। তার মুষ্টিবদ্ধ হাতের তালুতে ছিল জমাট বাঁধা রক্ত। মঙ্গলদের বিশ্বাস অনুযায়ী এটি ছিল এক মহাবীরের চিহ্ন। তার বাবা ইয়েসুগেই ছেলের নাম রাখলেন তেমুজিন। তেমুজিনের শৈশব ছিল যাযাবর জীবনের এক রুক্ষ প্রতিচ্ছবি। মঙ্গল উপজাতিগুলো তখন একে অপরের রক্তপিপাসু। তেমুজিনের বয়স যখন মাত্র ৯ বছর, তখন তার বাবাকে এক শত্রু উপজাতি বিষ প্রয়োগে হত্যা করল। রাতারাতি তেমুজিনের পৃথিবী বদলে গেল। নিজের বংশের লোকেরাই তাদের পরিবারকে পরিত্যাগ করল। তেমুজিন, তার মা হৈলুন এবং তার ছোট ভাইদের ঠেলে দেওয়া হলো নিশ্চিত মৃত্যুর মুখে। তৃণভূমির সেই হাড় কাঁপানো শীতে তাদের খাওয়ার কিছু ছিল না। গাছের শিকড় আর মরা ইঁদুর খেয়ে তাদের দিন কাটত। ভাবুন তো, যে বালক একদিন অর্ধেক পৃথিবী শাসন করবেন, তিনি তখন একবেলা খাবারের জন্য নিজের ভাইয়ের সাথে লড়াই করছেন। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তেমুজিন তার সৎ ভাই বেক্তারকে হত্যা করলেন। এটি ছিল তার জীবনের প্রথম রক্তপাত, যা তাকে বুঝিয়ে দিল এই রুক্ষ পৃথিবীতে টিকে থাকতে হলে দয়া নয়, নিষ্ঠুরতাই একমাত্র পথ। তেমুজিনের জীবনের পরীক্ষা এখানেই শেষ হয়নি। তরুণ বয়সে তাকে বন্দী করল তার বাবার পুরনো শত্রু তাইচি উদ উপজাতি। তার গলায় পরিয়ে দেওয়া হলো ভারী কাঠের জোয়াল। এক পশুর মতো তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। কিন্তু তেমুজিনের চোখে ছিল আগুনের আভা। একদিন পাহারাদারদের অসতর্কতার সুযোগে তিনি সেই ভারী জোয়াল দিয়েই এক সেনাকে আঘাত করে পালিয়ে গেলেন। নদীতে গলা পর্যন্ত ডুবিয়ে তিনি সারা রাত লুকিয়ে রইলেন। সেই রাতটি ছিল তেমুজিন থেকে চেঙ্গিস খান হওয়ার প্রথম ধাপ। তিনি বুঝলেন, একাকী লড়াই করে জেতা সম্ভব নয়, তার প্রয়োজন অনুগত মিত্র। তিনি বিয়ে করলেন তার ছোটবেলার বাগদত্তা বোর্তেকে। কিন্তু বিয়ের আনন্দ বেশি দিন টিকল না। মেরকিট উপজাতি তাদের আক্রমণ করল এবং বোর্তেকে অপহরণ করে নিয়ে গেল। এই ঘটনাই তেমুজিনের ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলল। তেমুজিন তার রক্তবন্ধু ব্লাড ব্রাদার জামুকা এবং বাবার পুরনো বন্ধু ওম খানের কাছে সাহায্য চাইলেন। 3 বাহিনী মিলে মেরকিটদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তেমুজিন তার স্ত্রীকে উদ্ধার করলেন। এই বিজয় তেমুজিনকে মঙ্গোলিয়ার রাজনীতিতে এক শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করল। কিন্তু ক্ষমতার চূড়ায় ওঠার পথ বড় পিছলিল। তেমুজিন এবং তার প্রিয় বন্ধু জামুকার মধ্যে আদর্শিক দ্বন্দ্ব শুরু হলো। জামুকা বিশ্বাস করতেন বংশীয় আভিজাত্যে, আর তেমুজিন বিশ্বাস করতেন যোগ্যতায়। 2 বন্ধুর এই বিরোধ মঙ্গোলিয়াকে এক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল। যুদ্ধের ময়দানে তেমুজিন বারবার পরাজিত হলেন, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি সাধারণ সেনাদের মনে জায়গা করে নিলেন। তিনি ঘোষণা করলেন, যে বীরত্ব দেখাবে সেই হবে সেনাপতি, কোনো বংশীয় পরিচয় নয়। অবশেষে 1206 সাল ওনন নদীর তীরে এক বিশাল জনসভা বা কুরুলতাই ডাকা হলো। মঙ্গোলিয়ার সমস্ত উপজাতি তেমুজিনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিল। নীল আকাশের নিচে তেমুজিনকে উপাধি দেওয়া হলো চেঙ্গিস খান, যার অর্থ বিশ্বজনীন শাসক। এতদিন মঙ্গলরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ করত। চেঙ্গিস খান তাদের এক সুতোয় বাঁধলেন। তিনি এক কঠোর আইন প্রণয়ন করলেন, যার নাম ইয়াসা।
তিনি বললেন, এখন থেকে আমাদের লক্ষ্য নিজেদের রক্ত নয়, আমাদের লক্ষ্য হবে দিগন্ত জয় করা। শুরু হলো ইতিহাসের এক অকল্পনীয় জয়যাত্রা। চেঙ্গিস খানের প্রথম লক্ষ্য ছিল চীনের জিন রাজবংশ। চীনেরা মঙ্গলদের ভাবত বুনো জানোয়ার। তারা পাহাড় সমান উঁচু প্রাচীর দিয়ে নিজেদের সুরক্ষিত মনে করত। কিন্তু চেঙ্গিস খান তাদের শিখিয়ে দিলেন, দেওয়াল দিয়ে তুফান আটকানো যায় না। চেঙ্গিস খান তার বাহিনীকে এমনভাবে তৈরি করেছিলেন যারা ঘোড়ার পিঠে বসেই ঘুমাতে পারত, খেতে পারত। প্রতিটি মঙ্গল সেনা ছিল এক একজন দুঃখ তীরন্দাজ। তারা চীনের শহরগুলোকে অবরুদ্ধ করে ফেলল। চীনেরা যখন পাথর ছুঁড়ত, চেঙ্গিস খান তখন চীন থেকেই বন্দি করা প্রকৌশলীদের দিয়ে তৈরি করালেন বিশাল বিশাল ক্যাটাপোল্ট। জিংদু বা বর্তমান বেইজিং শহর জ্বলতে শুরু করল। চেঙ্গিস খান প্রমাণ করলেন, মঙ্গলরা কেবল যোদ্ধা নয়, তারা রণকৌশলেও আধুনিক। চেঙ্গিস খানের সাম্রাজ্য পশ্চিমে বিস্তৃত হতে শুরু করল। তিনি চাইতেন সিল্ক রোড বা বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করতে। তিনি পারস্যের খোয়ারেজমীয় সাম্রাজ্যের সুলতানের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠালেন। কিন্তু সুলতান এক মারাত্মক ভুল করলেন। তিনি চেঙ্গিস খানের দূতদের হত্যা করলেন। এটি ছিল এক সিংহকে ডেকে আনা। চেঙ্গিস খান তার বাহিনী নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে পারস্যে ঢুকে পড়লেন। এটি ছিল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর যুদ্ধ। একের পর এক সমৃদ্ধ শহর বুখারা, সমরকন্দ ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। পারস্যের নদ নদীগুলো রক্তের রং ধারণ করল। বলা হয়, চেঙ্গিস খানের এই অভিযানে এত মানুষ মারা গেছিল যে কার্বন নির্গমন কমে গেছিল এবং পৃথিবীকে ঠান্ডা করে দিয়েছিল। চেঙ্গিস খান কেবল ধ্বংস করেননি, তিনি সৃষ্টিও করেছিলেন। তার সাম্রাজ্যের ডাক যোগাযোগ ব্যবস্থা ইয়াম সিস্টেম ছিল অত্যন্ত আধুনিক। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা পৌঁছতে কয়েক সপ্তাহ লাগত না, কয়েক দিনই যথেষ্ট ছিল। তিনি ধার্মিক সহনশীলতা প্রবর্তন করেছিলেন। তার সাম্রাজ্যে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারত। চেঙ্গিস খান বলতেন, আমি সৃষ্টিকর্তার পাঠানো এক শাস্তি। তোমরা যদি পাপ না করতে তবে আমার মতো কাউকে তিনি পাঠাতেন না। তিনি চেয়েছিলেন এমন এক পৃথিবী গড়তে যেখানে এক কুমারী কন্যা এক থালা সোনা নিয়ে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিরিবিলি ঘুরে বেড়াতে পারবে। আর তিনি তা করেও দেখিয়েছিলেন। 1227 সাল চেঙ্গিস খান যখন পশ্চিম শিয়াদের বিরুদ্ধে অভিযানে ছিলেন, তখন এক ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি আহত হন। বার্ধক্য আর ক্লান্তি তাকে ঘিরে ধরে। তিনি তার ছেলেদের ডাকলেন এবং একটি করে তীর ভাঙতে বললেন। তারা সহজেই তা ভাঙল। এরপর তিনি একগুচ্ছ তীর দিলেন এবং কেউ তা ভাঙতে পারল না। ধীরে ধীরে তিনি বোঝালেন, একতা থাকলে মঙ্গলদের কেউ ধ্বংস করতে পারবে না। চেঙ্গিস খানের মৃত্যু আজও এক রহস্য। তার নির্দেশ অনুযায়ী তার কবর দেওয়া হয়েছিল এক গোপন জায়গায়। বলা হয়, তার জানাজায় যারা অংশ নিয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, যাতে কেউ কোনোদিন তার শেষ শয্যা খুঁজে না পায়। আজও হাজার হাজার বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা সেই কবর খুঁজছেন, কিন্তু চেঙ্গিস খান আজও সেই নীল আকাশের নিচে কোনো এক অজানা জায়গায় চিরনিদ্রায় শায়িত। চেঙ্গিস খান আজ আর নেই, কিন্তু তার রক্ত আজও বিশ্বের লক্ষ লক্ষ মানুষের শরীরে বয়ে চলেছে। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে ভাগ্য মানুষকে যেখানেই নিক্ষেপ করুক না কেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সেই ধ্বংসস্তূপ থেকেই এক নতুন পৃথিবী গড়া সম্ভব। এক নিঃস্ব তেমুজিন থেকে বিশ্বজয়ী চেঙ্গিস খান, এই যাত্রা কেবল সাম্রাজ্য জয়ের গল্প নয়, এটি হলো প্রতিকূলতাকে জয় করার এক অমর শিক্ষা। আকাশ যেমন অসীম, চেঙ্গিস খানের নামও ইতিহাসের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে। দিগন্তের ওপারে যখনই ধুলোর ঝড় ওঠে, মনে হয় আজও সেই মহাবীর তার ঘোড়া নিয়ে ধেয়ে আসছেন নতুন কোনো জয়ে।